আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনলে অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রত্যন্ত গ্রামের মানুষ আজও রাত নামলে ওই জায়গাটার পাশ দিয়ে হাঁটতে সাহস পায় না। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলো, রাত হলেই যেন পুরো এলাকাটা বদলে যায়। বাতাসে একটা পচা গন্ধ ভেসে বেড়ায়, দূরে কোথাও চিৎকার শোনা যায়, আর মাঝে মধ্যে পুরনো নীলকুঠির ভাঙা জানালায় সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল অর্ণব নামে এক ছেলে। সে এখন কলকাতায় থাকে, কিন্তু তার ছোটবেলা কেটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের কাছে এক গ্রামে। অর্ণবের দাদু ছিলেন গ্রামের স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই অর্ণব তার দাদুর মুখে শুনত গ্রামের এক পুরনো নীলকুঠির গল্প। ইংরেজ আমলে ওই নীলকুঠিতে নাকি বহু কৃষককে অত্যাচার করে মারা হয়েছিল। গ্রামের মানুষ বলতে, যারাদের রক্তে নীলের জমি ভেজেছিল তাদের আত্মা আজও শান্তি পায়নি। অর্ণব ছোটবেলায় এসব গল্প শুনে ভয় পেত, কিন্তু বড় হওয়ার পর সে এসবকে কুসংস্কার বলেই মনে করত। শহরে পড়াশোনা করতে এসে সে বিজ্ঞান মনস্ক হয়ে উঠেছিল। ভূতপ্রেত বলে কিছু আছে, এসব সে বিশ্বাস করত না। কিন্তু এক গরমের ছুটিতে সে যখন বহু বছর পর নিজের গ্রামে ফিরল, তখন এমন কিছু ঘটল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। সেদিন সন্ধেবেলা গ্রামের আকাশে কালো মেঘ জমেছিল, বিদ্যুৎ ছিল না, চারপাশে কেবল ঝিঝি পোকার শব্দ। অর্ণব উঠোনে বসে মোবাইল ঘাঁটছিল। তখনই তার দাদু ধীরে ধীরে এসে পাশে বসে বললেন, আজ রাতে বাইরে যাস না। অর্ণব হেসে বলল, আজ রাতে বাইরে যাস না কেন দাদু? ভূত আসবে? দাদু হাসলেন না, বরং তার চোখে একটা অদ্ভুত ভয় দেখা গেল। আজ অমাবস্যা, এই রাতে ওরা বেরো। ওরা মানে? দাদু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, নীলকুঠির লোকগুলো। অর্ণব আর কথা বাড়ায়নি, কিন্তু ভেতরে ভেতরে তার কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল, আজ রাতেই সে নীলকুঠিটা দেখে আসবে। রাত বাড়তে লাগলো, চারদিক নিস্তব্ধ হয়ে গেল। দূরে কুকুরের ডাকার শব্দ ভেসে আসছিল। অর্ণব টর্চ আর মোবাইল নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটাতে হাঁটাতে সে বুঝতে পারছিল বাতাসটা অদ্ভুত ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ গরমকাল চলছিল। নীলকুঠিটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারপাশে বিশাল জঙ্গল আর আগাছা। অনেক দূর থেকেই ভাঙা বাড়িটার কালো অবয়ব দেখা যাচ্ছিল। বাড়িটার সামনে একটা মরচে ধরা বোর্ডে এখনো ইংরেজিতে লেখা, ইন্ডিগো ফ্যাক্টরি 1859। অর্ণব সামনে এগোতেই হঠাৎ তার টর্চটা কয়েকবার জলে নিভে উঠল। সে বিরক্ত হয়ে টর্চে চাপড় মারল, তারপর আবার আলো জ্বলে উঠল। তখনই সে শুনতে পেল খুব ক্ষীণ একটা শব্দ, কেউ যেন কাঁদছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পশুর আওয়াজ, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝল এটা মানুষের কান্না। খুব ধীরে ধীরে, যেন বুক ভেঙে যাচ্ছে এমন কান্না। অর্ণবের বুকের ভেতরটা ধক ধক করতে লাগল, তবুও সে এগিয়ে গেল। লোকুঠির প্রধান দরজাটা অর্ধেক ভাঙা ছিল। সে ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। মেঝেতে ধুলো জমে আছে, ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে, দূরে একটা কাঠের সিঁড়ি ওপরে উঠেছে। ঠিক তখনই উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ এলো, ঠক ঠক ঠক। অর্ণব থমকে দাঁড়াল। সে টর্চের আলো সিঁড়ির দিকে ফেলতেই দেখল উপরে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষটার গায়ে সাদা কোটের মতো কিছু একটা, মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না। অর্ণব চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলে না, কিন্তু ছায়াটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। ঠক 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 শব্দটা ক্রমশ কাছে আসছিল। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে এখনই দৌড়ে পালাবে, কিন্তু কৌতূহল তাকে আটকে রেখেছিল। হঠাৎ বিদ্যুতের মতো একটা আলো বাইরে আকাশে চমকাল।
আর সেই এক মুহূর্তের আলোয় অর্ণব যা দেখল সেটা দেখে তার বুকের রক্ত শুকিয়ে গেল। লোকটার মুখের অর্ধেকটা যেন পুড়ে গিয়েছিল, চোখ দুটো একদম সাদা, আর থন্ডের কোণা থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। পরের মুহূর্তেই পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল। অর্ণব ভয়ে টর্চটা শক্ত করে ধরল, কিন্তু টর্চও তখন নিভে গেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তারপর একদম কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুই ফিরে এসেছিস। অর্ণব চিৎকার করে উঠল। সে পেছনে ঘুরে দৌড় দিতে গেল, কিন্তু হঠাৎ তার পা যেন কিছুর সঙ্গে আটকে গেল। সে মেঝেতে পড়ে গেল। হাত দিয়ে মাটি ঠেকাতেই বুঝল মেঝেটা ভেজা। সে ভেবেছিল জল, কিন্তু পরের মুহূর্তে তার হাতে একটা কটু গন্ধে এলো, রক্ত। অর্ণব কাঁপতে কাঁপতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল, আর আলো জ্বলতেই সে দেখল পুরো মেঝে লাল রক্তে ভেসে যাচ্ছে, যেন কারো শরীর টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই রক্তের দাগ সোজা চলে গেছে বাড়ির পেছনের ঘরের দিকে। অর্ণব বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি সত্যি, কিন্তু তার শরীর অবশ হয়ে যাচ্ছিল। তবু সে ধীরে ধীরে রক্তের দাগ অনুসরণ করে এগোতে লাগল। পেছনের ঘরটার দরজা আধ খোলা ছিল, ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেল ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে একটা মানুষ। লোকটার মাথা নিচু, গায়ে ইংরেজ সাহেবদের মতো সাদা স্যুট, হাতে একটা গ্লাস। প্রথমে অর্ণব ভেবেছিল কেউ হয়তো মজা করেছে, কিন্তু হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তার মুখটা দেখা মাত্রই অর্ণবের গলা শুকিয়ে গেল। লোকটার চোখ নেই, আয়গায় কেবল কালো গর্ত। লোকটা ধীরে ধীরে হাসতে লাগল, তারপর ভানা বাংলায় বলল, তোমরা সবাই আমাকে মেরেছিলে। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? লোকটা উঠে দাঁড়াল, তার শরীর থেকে রক্ত পড়ছিল। আমি এডওয়ার্ড হেনরি, এই নীলকুঠির মালিক। হঠাৎ ঘরের চারপাশে অদ্ভুত সব শব্দ শুরু হলো। কেউ চিৎকার করেছে, কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। মনে হচ্ছিল শত শত মানুষের আত্মা একসঙ্গে চেঁচিয়ে উঠেছে। অর্ণব কানে হাত চাপা দিল। তারপর সে দেখল ঘরের দেয়ালে হঠাৎ আগুন জ্বলে উঠেছে, আর আগুনের আলোয় একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগল। কৃষকদের বেঁধে মারছে ইংরেজ সৈন্যরা, একজন বৃদ্ধকে চাবুক মারা হচ্ছে, একজন মহিলার কোলে মৃত শিশু, আর সেই সব কিছুর মাঝে দাঁড়িয়ে আছে ওই সাহেবটা, এডওয়ার্ড হেনরি, ঠান্ডা মুখে সব দেখছে। অর্ণব বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ব্যাপার নয়, যেন বাড়িটা তাকে অতীতের কোনো ভয়ঙ্কর স্মৃতি দেখাচ্ছে। হঠাৎ একটা মহিলা আত্মা তার সামনে এসে দাঁড়াল। সাদা শাড়ি, এলোমেলো চুল, পুরো মুখে পোড়া দাগ। সে কান্দাতে কান্দাতে বলল, ও আমাদের ছাড়েনি, কেউ বাঁচেনি। তারপর মুহূর্তের মধ্যে মহিলাটা অর্ণবের গলা চেপে ধরল। অর্ণব শ্বাস নিতে পারছিল না। সে মরিয়া হয়ে হাত পা ছড়ল, তে লাগল। ঠিক তখনই বাইরে বজ্রপাত হল, আর সেই আলোয় সে দেখতে পেল ঘরের কোণায় একটা লোহার সিন্দুক। সিন্দুকটার গায়ে রক্ত দিয়ে কিছু লেখা। সত্যিটা এখানেই আছে। মহিলার হাত হঠাৎ আলাগা হয়ে গেল। অর্ণব মাটিতে পড়ে হাঁপাতে লাগল। তারপর সাহস করে সিন্দুকটার দিকে এগোল। সিন্দুকটা পুরনো হলেও খোলা ছিল। ভেতরে কিছু পুরনো কাগজ, একটা ডায়েরি আর একটা মরছে ধরা চাবি। অর্ণব কাপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় ইংরেজিতে লেখা, এডওয়ার্ড হেনরিস পার্সোনাল জার্নাল। পাতা উল্টাতেই তার চোখ কপালে উঠল। ডায়েরির ভেতরে লেখা ছিল কিভাবে গ্রামের মানুষদের জোর করে নীল চাষ করানো হতো। কেউ রাজি না হলে তাকে নির্যাতন করা হতো, এমনকি অনেককে নাকি
এই নীলকুঠির নিচের গুপ্ত ঘরে বন্দি করে রাখা হতো। অর্ণব পড়তে পড়তে বুঝল, এডওয়ার্ড শুধু অত্যাচারীই ছিল না, সে মানসিকভাবে বিকৃত ছিল। সে মানুষকে কষ্ট পেতে দেখে আনন্দ পেত। একটা পাতায় লেখা ছিল, আজ 3 জন কৃষক মারা গেছে, কিন্তু তাদের চিৎকার শুনে আমি আনন্দ পেয়েছি। অর্ণবের হাত কাঁপছিল। হঠাৎ ডায়েরির শেষ পাতায় একটা লাইন দেখে সে জমে গেল, ওরা আমাকে মেরে ফেলেছে, কিন্তু আমি এখান থেকে যাব না, কেউই যাবে না। ঠিক তখনই পুরো ঘরটা কেঁপে উঠল। দেয়াল থেকে রক্ত ঝরতে শুরু করো, আর অর্ণব শুনতে পেল শত শত গায়, লার আওয়াজ, পালাও পালাও। ও জেগে উঠেছে। অর্ণব তাড়াতাড়ি ডায়েরি আর চাবিটা নিয়ে দৌড় দিল। কিন্তু বাড়িটার করিডোর তখন আর আগের মতো নেই। চারপাশের দেয়াল কালো হয়ে গেছে, মনে হচ্ছিল পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ সামনেই সেই সাহেবটা আবার দাঁড়িয়ে গেল। এবার তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে বলল, তুই সত্যিটা জেনে গেছিস, এখন তোকেও থাকতে হবে। তারপর সে ধীরে ধীরে হাত বাড়াতে লাগল। অর্ণব পিছিয়ে যেতে লাগল, কিন্তু হঠাৎ তার পেছনে ঠান্ডা একটা হাত এসে পড়ল। সে ঘুরে দেখল সেই পোড়া মুখের মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা কাঁদতে কাঁদতে বলল, চাবিটা নিচের ঘর। এরপর হঠাৎ মহিলা অর্ণবকে জিরে ঠেলে দিল। অর্ণব একটা ভাঙা দরজার ভেতর গিয়ে পড়ল, আর তার চোখের সামনে দেখা গেল মাটির নিচে নামার একটা অন্ধকার সিঁড়ি। উপরে তখন সেই সাহেবের ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে। মনে হচ্ছিল সে নিচে নামতে চাইছে। অর্ণব আর কোনো উপায় না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। যত নিচে নামছিল তত পচা গন্ধ বাড়ছিল। নিচে পৌঁছে সে দেখল একটা বিশাল অন্ধকার ঘর। চারপাশে লোহার শিকল ঝুলছে, দেয়ালে শুকনো রক্তের দাগ। এখানেই মানুষদের বন্দি করে রাখা হতো। অর্ণবের বুক কেঁপে উঠল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা বাচ্চার গলা ভেসে এল, দাদা, আমাদের বের করো। অর্ণব ফ্ল্যাশ ঘুরিয়ে দেখল, অন্ধকারের মধ্যে অনেকগুলো ছোট ছোট চোখ জ্বলছে, আর তারপর ধীরে ধীরে সেই ছায়াগুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করল। আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও নদিয়ার ওই গ্রামের মানুষ রাত নামলে দরজা জানালা বন্ধ করে দেয়। গ্রামের বয়স্ক লোকেরা এখনো বলে, নীলকুঠির সাহেব মরেনি, সে এখনো অপেক্ষা করছে। অর্ণব সেই রাতের পর বহুদিন অসুস্থ ছিল। কলকাতায় ফিরে আসার পরও রাতে ঘুমোতে পারতে না। চোখ বন্ধ করলেই সে দেখতে পেত সেই সাদা পোশাক পরা সাহেবকে, অন্ধকারে বসে হাসছে। মাঝে মাঝে সে মাঝরাতে ঘুম ভেঙে শুনত কারো হাঁটার শব্দ, থক থক থক, যেন কেউ তার ঘরের বাইরে হাঁটছে। প্রথম কয়েকদিন সে ভেবেছিল সবেই মানসিক চাপ, কিন্তু ধীরে ধীরে ঘটনা আরও ভয়ঙ্কর হতে শুরু করল। এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। পুরো ঘর অন্ধকার, জানালার বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। সে মোবাইলটা হাতে নিতে গিয়েই থেমে গেল। ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে, লম্বা একটা ছায়া। অর্ণবের বুক থরফর করতে লাগল। সে কাপা গলায় বলল, কে? কোনো উত্তর এল না। হঠাৎ বিদ্যুতের আলো চমকাল, আর সেই এক মুহূর্তের আলোয় সে দেখতে পেল সাদা স্যুট পরা এডওয়ার্ড হেনরি দাঁড়িয়ে আছে। তার মুখে সেই একই বিকৃত হাসি। অর্ণব চিৎকার করে লাইট জ্বালিয়ে দিল, কিন্তু লাইট জ্বলতেই ঘরে কেউ নেই। সেদিনের পর থেকে প্রায় প্রতি রাতেই সে অদ্ভুত সব ঘটনা অনুভব করতে লাগল। উমের আয়নায় কারো মুখ দেখা যাচ্ছে, কখনো ঘরের ভেতর পচা গন্ধ ছড়িয়ে পড়ছে, কখনো আবার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, আমি ফিরব। অর্ণব ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিল। একদিন সে ঠিক করল আবার গ্রামে যাবে, কারণ তার মনে হচ্ছিল ব্যাপারটার শেষ এখনো হয়নি। দাদু তাকে দেখে অবাক হয়ে গেলেন। তুই আবার এখানে কেন এসেছিস? অর্ণব সব খুলে বলল। সব শুনে দাদুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানতাম
ও তোকে ছাড়বে না। অর্ণব অবাক হয়ে বলল, মানে? দাদু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তুই যেদিন বইটা আগুনে ফেলেছিলি সেদিন ওর শক্তি পুরো নষ্ট হয়নি, কিছু একটা বেঁচে গেছে। অর্ণবের গলা শুকিয়ে গেল। কি বেঁচে গেছে? দাদু নিচু গলায় বললেন, ওর আত্মার একটা অংশ। সেদিন রাতে দাদু অর্ণবকে একটা পুরনো গল্প শোনালেন। ইংরেজ আমলে এডওয়ার্ড শুধু অত্যাচারী ছিল না, সে কালো জাদুতেও বিশ্বাস করত। গ্রামের অনেক মানুষ নিখোঁজ হয়ে যেত, পরে জানা যায় সে গোপনে মানুষ বলি দিত। তার বিশ্বাস ছিল এতে সে অমর হয়ে যাবে। কিন্তু এক অমাবস্যার রাতে গ্রামের মানুষ বিদ্রোহ করে তারা নীলকুঠিতে আগুন লাগিয়ে দেয়। লোকমুখে শোনা যায় আগুনে পুড়ে মরার আগে এডওয়ার্ড একটা অভিশাপ দিয়েছিল, আমি মরলেও ফিরে আসব। অর্ণব বলল, তাহলে এখন কি করব? দাদু ধীরে ধীরে একটা পুরনো কাপড়ে মরা জিনিস বের করলেন। ভেতরে একটা ছোট তামার লকেট, লকেটটার ওপর অদ্ভুত চিহ্ন আঁকা। দাদু বললেন, এটা তোর প্রপিতামহের ছিল, উনি সেই বিদ্রোহে ছিলেন, এটা নাকি অশুভ শক্তি থেকে রক্ষা করে। অর্ণব লকেটটা হাতে নিতেই অদ্ভুত ঠান্ডা অনুভব করল। ঠিক তখনই বাইরে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। দরজা জানালা কাঁপতে লাগল, আর দূরে কোথাও থেকে ভেসে এলো ঠক ঠক ঠক। অর্ণবের বুক কেঁপে উঠল। দাদু জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ও চলে এসেছে। সেই রাতটা ছিল অমাবস্যা। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দাদু তাড়াতাড়ি একটা কেরোসিন ল্যাম্প জ্বালালেন, কিন্তু ল্যাম্পের আলো কাঁপছিল। ঠিক তখনই বাড়ির বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। ধীরে ধীরে শব্দটা দরজার সামনে এসে থামল। তারপর থাম, দরজায় প্রচণ্ড আঘাত। অর্ণব চমকে উঠল। আবার থাম থাম, মনে হচ্ছিল কেউ দরজা ভেঙে এই ফেলবে। দাদু কাপা গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ বাইরে থেকে একটা গলা ভেসে এলো, দরজা খোলো। গলাটা মানুষের মতো, কিন্তু অদ্ভুত কর্কশ। অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ গলাটা তার বাবার, কিন্তু তার বাবা তো কলকাতায়। দাদু ফিসফিস করে বললেন, দরজা খুলবি না। বাইরে আবার আওয়াজ এলো, এবার তার মায়ের গলা, অর্ণব, দরজা খোল। অর্ণবের শরীর কাঁপছিল। হঠাৎ দরজার নিচে দিয়ে কালো ধোঁয়া ঢুকতে শুরু করল। ধোঁয়াটা ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল। তারপর সেই সাহেব, এডওয়ার্ড হেনরি। সে এবার আগের চেয়েও ভয়ঙ্কর দেখাচ্ছিল। মুখের চামড়া গলে পড়ছে, চোখের গর্ত থেকে কালো তরল বেরোচ্ছে। সে ধীরে ধীরে হাসল। আমি বলেছিলাম আমি ফিরব। অর্ণব পিছিয়ে গেল। এডওয়ার্ড এবার তার দিকে হাত বাড়াল। ঠিক তখনই অর্ণবের গলায় থাকা লকেটটা জ্বলে উঠল। পুরো ঘর তীব্র আলোয় ভরে গেল। এডওয়ার্ড হঠাৎ যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। দাদু চিৎকার করে বললেন, এখনই শেষ করতে হবে ওকে। কিভাবে? দাদু বললেন, ওর কবর খুঁজে বের করতে হবে। পরদিন ভোরেই অর্ণব আর দাদু গ্রামের কয়েকজন বৃদ্ধকে নিয়ে নীলকুঠির ধ্বংসস্তূপে গেল। জায়গাটা দিনের বেলাতেও অস্বাভাবিক লাগছিল। চারপাশে কুয়াশা, বাতাসে পচা গন্ধ। এক বৃদ্ধ বললেন, আগে এখানে একটা গোপন কবর ছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা ধ্বংসস্তূপের পেছনে আগাছার নিচে একটা লোহার দরজা খুঁজে পেল। দরজাটা মাটির নিচে নামছে। অর্ণবের বুক ধকধক করতে লাগল। তারা ল্যাম্প নিয়ে নিচে নামল। নিচের ঘরটা ছোট, কিন্তু ভীষণ ঠান্ডা। ঘরের মাঝখানে একটা কফিন রাখা, পুরনো কালো কফিন, আর তার ওপর ইংরেজিতে লেখা এডওয়ার্ড হেনরি। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। অর্ণবের মনে হয়েছিল কেউ অন্ধকার থেকে তাদের দেখছে। দাদু ধীরে ধীরে বললেন, কফিনটা খোল। অর্ণব আর গ্রামের লোকেরা মিলে কফিনের ঢাকনা সরাল, আর ঢাকনা খুলতেই সবাই চিৎকার করে পিছিয়ে গেল। কফিনের ভেতরে একটা মৃতদেহ আছে, কিন্তু সেটা পচেনি। এডওয়ার্ডের দেহটা একদম অক্ষত, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার চোখ দুটো খোলা। মনে হচ্ছিল সে এখনো বেঁচে আছে। হঠাৎ মৃতদেহটার ঠোঁট নড়ল।
তারপর ধীরে ধীরে সে উঠে বসে পড়ল। চারপাশে সবাই আতঙ্কে চিৎকার করতে লাগল। এডওয়ার্ড বিকৃত হাসি দিয়ে বলল, তোরা দেরি করে ফেলেছিস। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করল। চারপাশের দেয়াল ফেটে কালো ধোঁয়া বেরোতে লাগল। একজন বৃদ্ধ হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার শরীর মুহূর্তে শুকিয়ে যেতে লাগল। মনে হচ্ছিল কেউ তার প্রাণশক্তি শুষে নিচ্ছে। এডওয়ার্ড তখন ধীরে ধীরে কফিন থেকে বেরিয়ে আসছে। অর্ণব ভয়ে জমে গিয়েছিল। ঠিক তখনই দাদু চিৎকার করে বললেন, লকেটটা ওর বুকে বসিয়ে দে। অর্ণব মরিয়া হয়ে দৌড়ে গেল। এডওয়ার্ড তার দিকে ঘুরতেই অর্ণব লকেটটা সোজা তার বুকে চেপে ধরল। আর তারপর পুরো ঘর ক্যাপে উঠল। এডওয়ার্ড এমন একটা চিৎকার করল যেন নরক থেকে কেউ আর্তনাদ করছে। তার শরীর ফেটে কালো আগুন বেরোতে লাগল। চারপাশে হাজার হাজার আত্মার চিৎকার শোনা যাচ্ছিল। হঠাৎ ঘরের অন্ধকারে সেই সব আত্মাগুলো দেখা গেল। শিশু, মহিলা, বৃদ্ধ সবাই একসাথে এডওয়ার্ডের দিকে এগিয়ে আসছে। এডওয়ার্ড আতঙ্কে চিৎকার করল, স্কার করছিল, না, তোরা আমাকে নিতে পারবি না। কিন্তু আত্মাগুলো তাকে ঘিরে ধরল। এক এক করে তারা এডওয়ার্ডকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যেতে লাগল। তার শরীর ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমি আবার ফিরব। তারপর সব শেষ। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কফিনটা ফাঁকা, এডওয়ার্ড নেই। হঠাৎ চারপাশের ঠান্ডা ভাবটাও মিলিয়ে গেল। দাদু ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি ফিসফিস করে বললেন, শেষ হল। সেই ঘটনার পর আর কখনো নীলকুঠি নিয়ে কোনো অদ্ভুত ঘটনা শোনা যায়নি। গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবন শুরু করে। কিন্তু আজও কেউ সন্ধ্যার পর ওই জায়গায় যায় না। কারণ অনেকেই বলে অমাবস্যার রাতে দূরে কোথাও এখনো একটা ইংরেজি গলা শোনা যায়, আমি ফিরব। আর মাঝে মাঝে ধ্বংসস্তূপের ভেতর একটা সাদা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হয়তো সত্যিই সব শেষ হয়নি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে আসছি।